This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, আপনারা দেখছেন TV9 বাংলা। আমি শুভজিৎ রয়েছি আপনাদের সঙ্গে। রাত 10:30 মানেই নিউজ টপ 9। নিউজ টপ 9 এর শুরুতেই যে খবরে চোখ রাখবো, রাজ্যে আপনারা জানেন যে তৈরি হওয়া বন্যা পরিস্থিতির জন্য ডিভিসিকে দায়ী করে প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতার দাবি উড়িয়ে পাল্টা চিঠি দিয়েছে কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রক। কি বলেছেন সেই চিঠিতে, কি লেখা আছে সেই চিঠিতে, আমি ডিটেল জানবো আমার সহকর্মী জ্যোতির্ময় কর্মকারের কাছ থেকে। জ্যোতির্ময়, চিঠিতে এক্স্যাক্টলি ইন ডিটেল কি রয়েছে? দেখো, কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রী CR পাটিল এই চিঠি দিয়েছেন এবং তিনি চিঠিতে স্পষ্টভাবে যে কথা জানিয়েছেন যে মাইথন এবং পাঞ্চেত রিজার্ভার তার পরিচালনা করার দায়িত্ব বা DVRRC, এবং এক্ষেত্রে এই যে কমিটি, সেই কমিটিতে পশ্চিমবঙ্গের ইঞ্জিনিয়াররাও সেই কমিটির সদস্য। এর আগে 14 এবং 17 সেপ্টেম্বর পর্যন্ত রাজ্য একটি অনুরোধ করেছিল এবং সেই অনুরোধ অনুযায়ী রিজার্ভার থেকে মোট 50% জল ছাড়া কমানো হয়েছিল। কিন্তু যেহেতু গত কয়েকদিনের বৃষ্টির পরিমাণ যথেষ্ট বেড়েছে, সেই কারণে 17 সেপ্টেম্বর সকাল থেকে বড় বিপর্যয়ের একটি সম্ভাবনা তৈরি হয়। এর ফলে বাঁধ ভেঙেও যেতে পারত এবং সেই কারণেই বাঁধের জল ছাড়তে বাধ্য হয় DVRCC। এর ফলেও 4.23 লক্ষ কিউসেক জল ছাড়ার কথা ছিল, কিন্তু 2.5% লক্ষ কিউসেক জল ছাড়া হয়েছে এবং তখনই জানানো হয়েছে যে জল ছাড়া না হলে দক্ষিণবঙ্গে বড়সড় বিপর্যয় নেমে আসতে পারত এবং অনেক বড় বিস্তীর্ণ এলাকা তা সম্পূর্ণভাবে বন্যায় ভাসতে পারত। এবং এছাড়াও যে বিষয়গুলি জানানো হচ্ছে যে রিজার্ভারগুলির ইনফ্লো ঠিক রাখতে একটা বড় এলাকা জুড়ে সেডিমেন্ট ম্যানেজমেন্ট করা হবে। কেন্দ্রীয় সরকারের পরিকল্পনা রয়েছে এবং কেন্দ্রীয় সরকারের যে বরাদ্দ রয়েছে এক্ষেত্রে সেই বরাদ্দ টাকাও কিন্তু পশ্চিমবঙ্গের চাহিদা অনুযায়ী দেওয়া হবে, অন্য রাজ্যের ক্ষেত্রেও দেওয়া হচ্ছে। অর্থাৎ কোন রকম বৈমাত্র সুলভ আচরণ পশ্চিমবঙ্গের ক্ষেত্রে করা হচ্ছে এই অভিযোগ মন্ত্রী মানতে চাননি, বরং তিনি বিস্তারিতভাবে কেন্দ্রীয় সরকার কি কি পদক্ষেপ করেছেন সেই বিষয়টি তুলে ধরেছেন। ধন্যবাদ জ্যোতির্ময়, ধন্যবাদ। হাতে মশাল, তাদের বুকে প্রত্যয়। তিলোত্তমার জন্য বিচার চেয়ে প্রতিবাদের আগুন তিলোত্তমার বুকেই। তিলোত্তমা ধর্ষণ খুনের 42 দিন। হ্যাঁ, কলকাতা 42 কিলোমিটার দীর্ঘ রিলে মশাল দেখল। পা মেলালো নাগরিক সমাজ। হাইল্যান্ড পার্ক থেকে মশাল শুরু হয়, শেষ শ্যামবাজারে। আমার সহকর্মী সুশোভন এই মুহূর্তে রয়েছেন সেই মিছিলের সঙ্গেই। সুশোভন, এই মিছিলের অবস্থান এখন কোথায়? দেখো, আনন্দপল্লী ধরে একেবারে যে CNMC অর্থাৎ চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিকেল, তার দিকে মিছিল যাচ্ছে। তুমি জানো যে দীর্ঘ এই মিছিল যা শ্যামবাজারে শেষ শুরু হয়েছিল হাইল্যান্ড পার্ক থেকে। প্রথমেই তোমাকে সেই ছবিটা দেখাচ্ছি যে হাতে মশাল, একেবারে যারা সাধারণ নাগরিক তারা কিন্তু সেই মশাল নিয়ে কিন্তু একে একে এগিয়ে যাচ্ছে এবং তারাও কিন্তু বলছেন যে বিচার চাই এবং মূলত সেই দাবিতেই কিন্তু তাদের এই একেবারে মিছিল। তুমি দেখতে পাচ্ছ যে সাধারণ নাগরিক যারা রয়েছেন পথ চলতি, তারাও কিন্তু এই মশালের ভাগিদার হতে চায়। দু একজনের সঙ্গে কথা বলার চেষ্টা করবো। আচ্ছা, আজকে বোধহয় বিচারের দাবিতেই আজকে আবার মশাল মিছিল? আচ্ছা, প্রথমেই বলে দিই আমি নিজে একজন ডাক্তার, কিন্তু আজকে আমরা এই যৌথ মিছিলে কমন জনগণ হিসেবেই আমরা নেমেছি। আমরা এখানে ডাক্তার শুধু না, ডাক্তার নন ডাক্তার সবাই মিলিতভাবে একসাথে আমরা জোটে নেমেছি একটাই দাবিতে, যে তিলোত্তমার বিচার চাই। এত দিন হয়ে গেল, মোর দ্যান 40 ডেজ, এখন অবধি ওই একটা রেপ আর মার্ডার, এটার বিচার পাওয়ার জন্যে এখন অবধি কেন আমাদেরকে রাস্তায় নামতে হচ্ছে? এইটুকুনি তো দাবি আমাদের, কেন নামতে হচ্ছে আমাদেরকে? অন্য কোনো দাবি নেই আমার। সেই কারণের জন্যেই অলিম্পিকের যে মশাল রিলে হয়, সেম জিনিসে আমরা হাইল্যান্ড পার্ক থেকে শুরু করে এখন আমরা চলে এসেছি ন্যাশনাল মেডিকেল কলেজের কাছে। ন্যাশনাল মেডিকেল কলেজ থেকে আলটিমেটলি আমরা যাব হচ্ছে সমস্ত হসপিটালগুলো থেকে জুড়ে শ্যামবাজার 5 মাথা মোড়ে গিয়ে আমরা জিনিসটাকে শেষ করতে চলেছি। বুঝতেই পারছো, বিচারের দাবিতে এই মিছিল, যা একেবারে এখনো পর্যন্ত বলা যায় যে মিছিলের একেবারে যে প্রায় 42 কিলোমিটার, এখন প্রায় 20 কিলোমিটার, অর্থাৎ অর্ধেক আমরা পৌঁছেছি। খুব স্বাভাবিকভাবেই যারা এখানে মিছিলে অংশগ্রহণ করেছেন তারা বলছেন যে হয়তো রাস্তা দীর্ঘ, কিন্তু তাদের কাছে দ্রুত বিচার দরকার। একেবারে রাস্তা দীর্ঘ হতে পারে, কিন্তু তারা সুবিচারের দাবিতে, সুবিচারের আশায় পায়ে পায়ে পা মিলিয়েছেন। শুধু তাই নয়, হাতে আজ তাদের মশাল।
এবার আসুন অনুব্রত মণ্ডলের খবরে। কয়েকদিন আগেই তার মেয়ে জামিন পেয়েছেন। এবার তিহার জেল থেকে মুক্তির অপেক্ষায় অনুব্রত মণ্ডল। শুক্রবার গরু পাচার মামলায় তার জামিন মঞ্জুর করেছে দিল্লির আদালত। 10 লক্ষ টাকার বেল বন্ড সঙ্গে একাধিক শর্তে কেষ্ট মণ্ডলের জামিন মঞ্জুর করেছে কোর্ট। পুজোর আগেই তৃণমূলের ঘরে ফলতই খুশির খবর। বীরভূমের রাজনীতিতে তাহলে কি এবার অঙ্ক বদল হতে চলেছে? এই প্রশ্ন এই মুহূর্তে এড়ানো যাচ্ছে না। 2 বছর পর পুজোর আগেই জেলমুক্ত হতে চলেছেন অনুব্রত মণ্ডল। শুক্রবার বীরভূমের তৃণমূল সভাপতির জামিন মঞ্জুর করেছে দিল্লির আদালত। এপার বাংলা থেকে ওপারে গরু পাচার, কোটি কোটি টাকার অবৈধ কারবারের অভিযোগে 2022 সালের 11ই অগস্ট বোলপুরের নিচুপট্টির বাড়ির ঠাকুরঘর থেকে অনুব্রতকে গ্রেফতার করে ইডি। তৃণমূলের অন্দরে তোলপাড়, উত্তাল হয় রাজ্য রাজনীতি। লোকসভা ভোটের প্রচারে তৃণমূল নেত্রী বলেছিলেন ভোট মিটলেই জামিন পাবেন অনুব্রত। পুজোর আগেই স্বস্তির খবর পেল দল। চলতি বছরের 30শে জুলাই সিবিআই মামলায় সুপ্রিম কোর্টে জামিন পান কেষ্ট মণ্ডল। তবে ইডির মামলায় জামিন না হওয়ায় জেলবন্দি ছিলেন তিনি। অবশেষে স্বস্তি মিলল। 20শে সেপ্টেম্বর ইডির মামলায় অনুব্রত মণ্ডলকে জামিন দিল দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্ট। তবে একাধিক শর্ত দিয়েছে দিল্লির আদালত। 10 লক্ষ টাকার বেল বন্ডে অনুব্রত মণ্ডলের জামিন মঞ্জুর। পশ্চিমবঙ্গের কোন ঠিকানায় তিনি থাকবেন তা তদন্তকারীদের জানাতে হবে ব্যবহার করা মোবাইলের নাম্বার, জমা রাখতে হবে পাসপোর্ট। তদন্ত প্রভাবিত হয় এমন কোনো কাজ করা যাবে না। সাক্ষীদের কোনোভাবে প্রভাবিত করা যাবে না। ইডি যেহেতু সব চার্জশিট, প্রায় 4টে চার্জশিট ইডি জমা করেছে এখন অবধি, কোনো চার্জশিটে একটা লাইনও এভিডেন্স নেই অনুব্রত মণ্ডলের এগেনস্টে, একটা লাইনও নেই। গরু পাচারের নো প্রসিডস অফ ক্রাইম অনুব্রত মণ্ডলের কাছে যে এসছে সেটা ইডি একটা এভিডেন্সও দেখাতে পারেনি। স্টেটমেন্টগুলো ইংলিশে ট্রান্সলেট হবে কিনা ইডি সেটাও করতে চাইছে না। তো কোর্ট আজকে নিজেও পড়তে পারছে না সেই স্টেটমেন্টগুলো। চেষ্টা করছি কাল বিকেলের মধ্যে যদি বার করতে পারি, নয়তো সোমবারের মধ্যে ডেফিনেটলি বার করতে পারি। বাংলা ছেড়ে দিল্লির তিহার। গত 2 বছরে অনুব্রত মণ্ডলের জেলবন্দিকালে বীরভূমের রাজনীতিতে অনেক পট পরিবর্তন হয়েছে, ক্ষমতার ভরকেন্দ্র বদল হয়েছে। কিন্তু তৃণমূল জেলা সভাপতির পদ থেকে সরানো হয়নি অনুব্রতকে। এবার তার জামিনের পর কি আরও এক প্রস্ত পাল্টাবে বীরভূমের রাজনৈতিক পাটিগণিত? এটা আমাদের প্রত্যাশিত ছিল। আপনার অনুব্রত মণ্ডল মহাশয় রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার হয়েছেন এবং তিনি একদিন ফিরে আসবেন এবং বীরভূম জেলার অধিনায়ক আসনে তিনি ছিলেন। আমরাও চাই আমাদের অভিভাবককে বীরের মতো বরণ করে নিয়ে আসবো। এবার দেখতে হবে রাজ্য নেতৃত্ব কী সিদ্ধান্ত দিচ্ছে, রাজ্য নেতৃত্বের সিদ্ধান্তের ওপর সেটা ডিপেন্ড করছে। তিহার থেকে কেষ্টবাবু গুড় বাতাসার স্বাদটা পেয়ে গেছেন আর ঢাকের বাজনাটাও শুনে নিয়েছেন। তাই পুজো আসছে, ঢাকের বাজনা যত শুনবেন উনি বেশি করে, তিহারের গুড় বাতাসার স্বাদটাও ওনার বেশি করে মনে হবে। নিশ্চিত নির্দিষ্ট সময় এই বিচার বাংলার মানুষ, বীরভূমের মানুষ দেখতে পাবে। আশা করি 2-1 দিনের মধ্যেই তিনি সশরীরে এসে উপস্থিত হবেন। সেই খুশিতে আমরা আজকে বিভিন্ন লোককে মিষ্টিমুখ করালাম এবং নিজেদের মধ্যেও আনন্দ পেলাম। দেরি হলেও কিন্তু অনুব্রত মণ্ডল আমাদের মধ্যে ফিরে আসছেন, এটাই আনন্দের কথা। ট্রায়াল কোর্টে ট্রায়াল চলবে। আমি একটাই অনুরোধ করব, যেহেতু কেষ্টদা আমার বড়, আমার বিরোধী দল হলেও, যে দাদা তুমি নিশ্চয়ই বুঝতে পারলা কি জেল কি খারাপ জিনিস। দেখতে হবে এরকম অনেকেই আছে জেল থেকে ঘুরে এসে বিজেপি হবে না তৃণমূলে থাকবে। গরু পাচার মামলায় সম্প্রতি জামিন পেয়েছেন অনুব্রত মণ্ডলের কন্যা সুকন্যা মণ্ডল। এবার কেষ্ট মণ্ডলের জেল মুক্তি। পুজোর আগে যেন শাসক দলের ঘরে বাড়তি বোনাস। জ্যোতির্ময় কর্মকার ও হিমাদ্রি মণ্ডলের রিপোর্ট, TV9 বাংলা।